মামা ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি শুরুতে যে বিষয়টা আনতে চাই সেটা হচ্ছে যে আমাদের জীবনে তো অনেক কিছুরই রূপান্তর ঘটেছে, উৎসবের রূপান্তর আপনি কি দেখলেন? যে উৎসব উদযাপনেও তো অনেক রকম রূপান্তর হয়েছে আমাদের। সে তো অনেক দিন ধরেই হয়ে আসছে নানাভাবে। আগের মতো থাকে সবসময় তেমন তো না, সময়ের সাথে সাথে বাস্তবতার নিরিখে সব পাল্টে যায়, এটাই আমরা দেখতে পাচ্ছি এখন। আপনার তো লাকসাম থেকে শুরু হয়েছিল যাত্রাটা, ব্রাহ্মণবাড়িয়া লাকসাম ওই এলাকা থেকে ঢাকা আসলেন, ঢাকাতেও তো অনেকদিন কেটে গেল। এই যে আপনার যে যাত্রাটা, এই যাত্রা তো উৎসবও বদলে বদলে গিয়েছে, উৎসবের ধরন বদলেছে, উদযাপন বদলেছে, আমরা বদলেছি, সময় বদলেছে, দেশও পাল্টে গেছে। তো সেই জায়গায় মানে রংগুলো বদলে যাওয়া, রংগুলা অনেক চেঞ্জ হয়েছে, এখানে অনেক মানে তৈরি হয়েছে যেগুলো অনেক সহজ সরল ছিল, মানুষের জীবনের আনুষঙ্গিক ছিল, দৈনন্দিন ছিল, সেটাই এখন অনেক বেশি জোরপূর্বক মনে হচ্ছে। আগে টেকনোলজি ছিল না, এখন টেকনোলজি আছে। তা সহজ মানুষ কেন সহজ রইল না, মানুষ কেন কঠিন হলো? এই প্রশ্ন আমারও, মানে কেন সহজ হলে কি ক্ষতি? সহজ হলে জীবনটা সহজ হয়, অনেক স্ট্রাগল কম করতে হয়, অনেক চিন্তা কম করতে হয়, তো সহজ হলে তো ভালো ছিল, উপভোগ করা যেত জীবনটা। তো কেন সহজ না, আমাকে আপনি একটু বুঝাই বলতে পারেন আপনি? না, আমি তো মানে আপনার পর্যবেক্ষণটা তো জানার জন্য বসা, যে এই যে এই যাপনে সহজ থাকা যেত, আপনি যেটা হয়তো ব্রাহ্মণবাড়িয়া দেখেছেন বা লাকসাম হয়ে, কিন্তু এই যে আপনি যখন জাহাঙ্গীরনগরে গেলেন তখন কি জীবনটা একটু কঠিন হতে থাকলো? মানে অনেক কিছুর মানে অনেক কিছুর সংজ্ঞা তৈরি হতে থাকলো। জাহাঙ্গীরনগর বিউটিফুল ছিল, ওটাও অনেক আত্মার কাছাকাছি, অন্তরঙ্গ। হ্যাঁ হ্যাঁ, সময়টা আসলে চেঞ্জ হলো টেকনোলজি আসার পর থেকে। আমাদের একটা বড় সময় কেটেছে, টিনেজ প্লাস পর্যন্ত, আরও বড় ইউনিভার্সিটি পর্যন্ত আমরা এইভাবে ওতপ্রোতভাবে পৃথিবীকে জানতে পারিনি, দেখতে পারিনি। এখন দেখতে পাচ্ছি, জানতে পারছি, এখন আমাদের এক্সপ্রেশনস আলাদা হয়ে গেছে। তো আমার কাছে তারপরও মনে হয় ব্যাপারটা ইম্পসিবল না, সহজ জীবনযাপন করাটা। আমি নিজে সহজ জীবনযাপন করতে চাই। আমি চেষ্টা করি খুব বেসিক জীবনের মধ্য দিয়ে জীবনের আনন্দটাকে খুঁজে পাওয়ার। মরে তো যাবই সবাই এক সময়, কিন্তু তার আগ পর্যন্ত যেন মরে না যাই। উৎসবের দিনে সেই আলোচনাতে আমরা যদি না যেও বলে যে এই যে আপনি ফিরে যেতে চান সহজ জায়গায়, কিন্তু এই যে সময় সে কি আপনাকে তো আর সহজ জায়গায় ফিরতে দিচ্ছে না, একটা বিষয়। আরেকটা হচ্ছে আপনি বললেন যে পৃথিবীটা উন্মুক্ত হয়ে গিয়েছে, বিশ্বটা উন্মুক্ত হচ্ছে, দরজা জানালা খুলে গিয়েছে, ঘুলঘুলি নেই বাড়িতে কিন্তু জানালাগুলো তৈরি হয়েছে, বারান্দা হারিয়ে যাচ্ছে, কিন্তু এই যে বিশ্বকে দেখতে চোখ পাল্টে যাচ্ছে, লেন্স পাল্টে যাচ্ছে, এবং আমার মধ্যে একটা আফসোস তৈরি হচ্ছে কি যে আমার কেন ওটা নেই, আমি কেন ওটা হলাম না, সেটাও একটা কি জীবনকে কঠিন করে তুললো। এগুলো তো মানুষের জীবনের, এগুলো থাকবেই না, হয়তো গুহা যুগ থেকে আজকে সভ্যতার এখানে এসে মানুষ দাঁড়াতো না, এইসব ইভলভ চিন্তা ভাবনা তো মানুষের থাকবেই। কিন্তু তারপরও আমার মনে হয় দিন শেষে মানুষ কি চায়, সম্পদ অর্জন করুক, সুনাম অর্জন করুক, শিক্ষা কিংবা ক্ষমতা যাই অর্জন করুক না কেন, মানুষ দিন শেষে চায় পিস, শান্তি, একটা কোথাও না কোথাও তার একটা স্টেবিলিটি চায়, সে দৌড়টা সেজন্যই। হ্যাঁ, দৌড়টা সেই জন্যই। তো দৌড়টা যার যার নিজের দৌড়, প্রত্যেকেরই ব্যক্তিগত জার্নিটা অনেক হার্ড, সবার ক্ষেত্রেই সেটা মনে হয়, অবশ্যই তা, কারণ প্রত্যেকেই তার জীবনের হার্ডলটা পার হতে হয়। তো সেই জায়গা থেকেও আমি মনে করি যে যতখানি সহজভাবে দেখা যায় জীবনকে, যতখানি সমর্পণ করা যায় পৃথিবীর কাছে, তত হয়তো বা মুক্তির কিছু মিলবে আশেপাশের এই যত যন্ত্রণার জীবন সেগুলা থেকে আর কি। আপনি স্কেপ ঠিক না, ব্যাপারটা হচ্ছে সুন্দর জীবনের একটা সাধনা করা যেতে পারে, দ্যাট ইজ দ্য থিং। কিন্তু এই সময়ের অবশ্যই আপনার চারপাশ আপনার নানাভাবে পপ আপ করছে। তো আমি যেমন ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে একদমই সরিয়ে নিতে চেষ্টা করছিও, মোর ইনটু বুকসে ট্রাই করছি, মোর ইনটু মিউজিক ট্রাই করছি, আমার নিজের কাজ নিয়ে আমি সেটা আলাদা একটা ধ্যান। হ্যাঁ, মানে আমার মনে হচ্ছে যে সবকিছু তো একার পক্ষে করা সম্ভব না, প্রত্যেকটা মানুষই খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, এবং সবারই নিজের নিজের জায়গা থেকে আসলে সহজ হতে হবে, তাহলে পরে হয়তো সহজ হওয়া সম্ভব, যেটা খুব ডিফিকাল্ট। আপনার মনে হয় না যে আমি বারবার আপনার ওই যে শেকড়ের দিকে যেতে চাচ্ছি, যে তখন আপনারা যেভাবে দলবদ্ধ ছিলেন, তারপর এখন একটু একলাই হয়ে গেলেন। এলিয়েনেশন তো আমাদের হয়েছে, আমাদের কোভিড এসে আমাদেরকে শিখালো যে কিভাবে আইসোলেশন
প্রপার আইসোলেশন, জীবনে তো এমন আইসোলেশন কখনো হয়নি যে ফ্যামিলির ভিতরে থেকেও আমরা আলাদা আলাদা থাকছি। তো এগুলা সবই বোধহয় এই সময়টাকে একভাবে না একভাবে প্রভাবিত করে, হতে পারে আর কি। মানে এই জীবনের যে একটা শোরগোল, মানে আপনি নাটক করতে যাচ্ছেন, সিনেমা করতে যাচ্ছেন বা যেখানে যাচ্ছেন, আবার নিজেকে প্রত্যাহার করে নেওয়া। হ্যাঁ, ওটা আমার কাজ, কাজ আমার জীবনের অংশ। তো আমি আমার কাজে ঢুকবো এবং কাজটা আমার মন মতো শেষ করে তারপরে আমি কাজ থেকে বেরোয় বাসায় আসবো। সো দুইটা আলাদা। আপনি একটি মঞ্চে আছেন বা একটা শুটিং স্পটে আছেন, সেখানে অভিনয় করছেন, একটা চরিত্র অভিনয় করেছেন, তারপর আবার আপনি মম হিসেবে ঘরে ফিরছেন, সেই ফেরাটা কিরকম হয়? সেই ফেরাটা কখনো কখনো ওই চরিত্রকে সাথে নিয়েই হয়, বেশিরভাগ সময় তাই হয়। তো চরিত্র মাঝে মাঝে সাথে বিচরণও করে আগামী কিছুদিন, পরবর্তী কিছুদিন। তো এছাড়াও চরিত্র ছাড়াও অনেক মেজাজ খারাপ নিয়েও অনেক সময় বাসায় ফেরা হয়। তো নানা রকম পরিস্থিতি হয়, পরিস্থিতি অনুযায়ী বাসায় ফেরা, কাজ শেষ করে। কিন্তু দিন শেষে কাজটা যেন মন দিয়ে করতে পারি, ওই ট্রাইটা থাকে আর কি। আর হ্যাঁ, আমরা তো এক এক জায়গায় এক একভাবে রিয়্যাক্ট করি প্রত্যেকেই। আর আমি যেহেতু চরিত্রের সাথে আমার বোঝাপড়া, অন্য আরেকটা চরিত্রে যাপন করতে হয় জীবন, সে জায়গায় আমি যদি ব্যক্তিগত আমাকে নিয়ে খুব বেশি প্যানিক থাকি, ব্যস্ত থাকি, তখন ওখানে মনোনিবেশ করাটা কঠিন হয়ে যায়। মানে কনসেন্ট্রেশনের জন্যই আমার মনে হয় যে আলাদা আলাদা থাকা ভালো। না, একটা ব্যাপার আছে না যে আপনি একটা চরিত্র অভিনয় করলেন, আবার ধরেন যে 7 দিন পর বা 3 দিন পর বা পরদিনই আরেকটা চরিত্রে যাচ্ছেন, সেই ক্ষেত্রে মম কতক্ষণ থাকে, মমর উপস্থিতি? ওইটা জাস্ট ফিডিং হার, মানে ফিডিং হার ক্যারেক্টার। মমর ইয়ে থাকে ওখানে, ভূমিকা থাকে ওখানে, খুব মুশকিল। হ্যাঁ, তা তো অবশ্যই। তারপরে আনুষঙ্গিকতা আছে, পরিবার আছে। কিন্তু যে আরেকটা ক্যারেক্টার আমি যাব, হ্যাঁ, যে সেই যাওয়ার জন্য তো ওই চরিত্রের তো একটা প্রস্তুতি আছে। ওটার সাথে বসবাস করারও তো একটা সময় প্রয়োজন হয়। সময়টা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, কারণ আমরা তো র্যান্ডম শুট করতে থাকি, ইন বিটুইন গ্যাপটা খুব কম হয়। তখন প্রিপারেশন যে নেব, আমার ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় শরীর অ্যালাউ করছে না, কারণ আমি অনেক পরিশ্রম করে ফিরেছি বাসায়, টায়ার্ড লাগছে, আই নিড টু স্লিপ, কিন্তু আমার অতটা সময় নাই, কখন গুছাবো, কখন আবার ঘুম থেকে উঠে সেটে পৌঁছাবো। সো এই শিডিউলটা আসলে প্রত্যেকেরই কম, মানে জানা, প্রত্যেকের জায়গা থেকেই এরকম করতে হয়। তো তখন একটা ডিফিকাল্টিস তৈরি হয় বটে, কিন্তু আমি চেষ্টা করি আসলে মানে ডিরেক্টরকে ফলো করার, যে উনি কি বলতে চান, উনি কিভাবে ক্যারেক্টারকে দেখেন, তখন ওইটা আমাকে হেল্প করে। ডিরেক্টরের বা পরিচালকের সাহায্য করা ছাড়াও যে এখন আমরা ঘুরছি, পরিবারে থাকছি, তারপর হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, সমাজে থাকছি, তখনও তো চারপাশে অভিনেতা অভিনেত্রীরাই ঘুরছে। হ্যাঁ, তারাও তো কিছু না কিছু, আপনিও তো কিছু না কিছু এখনো তাহলে অভিনয় করছেন। অবশ্যই সেইখানে তো যোগ করার ব্যাপার থাকে, যে সেটা তো আপনাকে সহযোগিতা করে, যে আপনি এই চরিত্রগুলিকে সবসময় পর্যবেক্ষণ করতে তো হয়। হ্যাঁ, সে তো মানে অভিনয়ের পূর্ব শর্তের মতোই পরে অবজারভেশন, তো দেখতে তো হয় না কিছুই, চোখ দিয়ে। সেক্ষেত্রে আপনার কাছে মানে এই যে এই কাজ করতে গিয়ে বা এই যে, মানে আমি শুধু অভিনয়ের কথা বলছি না, আপনার পড়ালেখা, এই যে এই পর্যন্ত আসা ব্যক্তিগত জীবনে, সেই ক্ষেত্রে অভিনয়গুলোকে আপনি কীভাবে দেখেন, এই যে সমাজের, পরিবারের, পথের, সেগুলো আপনার পর্যবেক্ষণটা একটু জানতে চাই। আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট জায়গা ইদানিং মনে হয়েছে যে মধ্যবিত্ত, তাই না? আমরা তো মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি আমরা সবাই, কিন্তু আসলে মিডল ক্লাস পাল্টে গেছে সময়ে সময়ে, দশকের সাথে সাথে মিডল ক্লাস পাল্টে গেছে। সিনেমাতেই যদি আমরা দেখি, 70 স্বাধীন বাংলাদেশে 70-এর 80-র দশকের মিডল ক্লাস, তারপরের দশকের মিডল ক্লাস, এগুলো চেঞ্জ হয়ে গেছে। মিডল ক্লাস শুধুমাত্র কিন্তু মানে আর্থিক জায়গা থেকে দেখা হয় নাই, মিডল ক্লাসের একটা ভ্যালুজের জায়গা থেকে তৈরি হয়েছিল। তো এখনকার সময়ে এসে সেই মিডল ক্লাসও শুধুমাত্র আর্থিক যেন হয়ে যাচ্ছে, ভ্যালুসগুলার প্র্যাকটিস আমাদের একটু কম হচ্ছে বলে মনে হয়। কিংবা আমি ভুলও হতে পারি, সময়ের সাথে হয়তো এটাই ঠিক, আমি হয়তো আগে যা শিখেছি তাই আমার কাছে ভালো মনে হচ্ছে। মানে সব যুক্তি হয়তো যার যার জায়গা থেকে যুক্তি হতে পারে, কিন্তু আমার কাছে এই চেঞ্জটা চোখে পড়ে আর কি ইদানিং। না, অনেকে আবার বলছেন যে মধ্যবিত্ত নেই, মধ্যবিত্ত ওই তো অলমোস্ট ডিসলভড। মধ্যবিত্তের যে ভ্যালু, মধ্যবিত্ত তো থাকতে চায়, লাইফস্টাইল প্যাটার্ন না, তারপরও একটা কিন্তু যে আপনি ভ্যালুজের কথা বললেন, মধ্যবিত্ত বলতে আর্থিক জায়গা থাকতে চায় না, যে আমি আরো উপরে যাব আর্থিকভাবে, ওই জায়গা থেকে থাকতে চায় না, কিন্তু আপনি যেটা বলতে, তার নৈতিকতা, তার চিন্তার জায়গা, স্বাধীন চিন্তার জায়গা,
কিংবা এই যে এত মুক্তমনা যত আলোচনা হয়েছে, যত লেখালেখি, সিনেমা হয়েছে, যত দারুণ দারুণ যত সাহিত্য হয়েছে, মোটামুটি কিন্তু এই মিডল ক্লাসকে ঘিরেই হয়েছে। এবং দর্শকও পাঠকও তাই, সৃষ্টি মানে স্রষ্টাও ওরকম, রাজনীতির জায়গাটাও তাই, খুব ইম্পর্টেন্টলি রাজনীতি তো আসবেই। এই যে মধ্যবিত্ত মানে এই যে বদলে যাওয়া, মধ্যবিত্তর হয়তো ভোগের এক ধরনের সংযম ছিল, এক ধরনের সীমিত জায়গা ছিল, একটা গতিরোধক জায়গা ছিল নৈতিকতা, তার স্পিড ব্রেকার হচ্ছে নৈতিকতা, সেই স্পিড ব্রেকারটা উঠে গেল সড়ক থেকে। এটা তো বোধহয় একটু একটু ইয়ে করা প্রয়োজন, স্পিড ব্রেকারটাকে আরেকবার চেক করা প্রয়োজন, এটা আদৌ কাজ করে কিনা বা স্পিডটা ব্রেক করে কিনা। কিন্তু এটার জায়গা থেকে আমার অনেক কিছুই মনে হয়েছে। আমি যেমন ব্রাহ্মণবাড়িয়া শহরে বড় হয়েছি, আমার বেড়ে ওঠা কিন্তু একদমই আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে, ওখানেই আমার নাচ শেখা, গান শেখা, ছবি আঁকা। শুধু আমি না, ওখানকার ব্রাহ্মণবাড়িয়ার তখন অনেক বাচ্চারা ওখানে কালচারালি অ্যাক্টিভ ছিল এবং শিখতো। তো সেই সময় থেকে এতটা লম্বা সময় পাড়ি দিয়েছি আমরা, আমাদের কিন্তু কখনো এরকম খারাপ লাগেনি। কিন্তু কয়েক বছর আগে আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনটাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ধরনের কালচার কি আসলে আমরা সৃষ্টি করতে চেয়েছি, বা এটাই কি বিলং করি কিনা, বা এটাই সামনে আরো চাই কিনা, সেটাও তো খুব জরুরি বিষয়। কারণ ওখানে সৃষ্টিশীল একটা জায়গাকে ধ্বংস করার মধ্যে বীরত্বের কিছু তো নাই। তো এইসব চেঞ্জগুলো সোসাইটিতে ডেফিনেটলি হয়েছে, এবং মিডল ক্লাসের ভ্যালুজের জায়গা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট, এবং মধ্যবিত্তই আসলে পারে সোসাইটির চেহারা চেঞ্জ করে দিতে। হ্যাঁ, মধ্যবিত্তের যে জায়গাটা আপনি আসলেন এবং সাথে সাথে আপনার ব্রাহ্মণবাড়িয়া চলে গেলেন, আমি এই জায়গাটা একটা বিরতিতে যেতে হবে আমাদের, ওইটা একটা অভিনয়, বিরতিতে যেতে হয়। সেখান থেকে এসে আমি ওই জায়গাটা যেতে চাই, যে এই যে আমরা জেলা শহর বা একদম খুব এইভাবে যদি বলি যে মফস্বল শহর আমরা বলতাম, সেখান থেকে কিন্তু সবাই এই যে কেন্দ্রে এসেছে, ঢাকা এসেছে, ঢাকার মানুষরা তো মানুষ ওখান থেকে আসে, এবং যেই অভ্যাস, রেওয়াজ যেভাবেই বলি না কেন, যে জীবনাচরণ নিয়ে এসেছে ওইখান থেকে তৈরি। হ্যাঁ, আপনি যেটা আলাউদ্দিন খাঁ এখানে করেছেন, অনেক আরো অন্যান্য সংগ্রহণে করে তারপর সেখানে এসে সেই চর্চার জায়গাটা, সেই শহরটাকে আপনি আর ফিরে অন্য শহরে আপনার যাওয়া হয়, শুটিংয়ের কারণে যেতে হয়, নানা কারণে যেতে হয়, কি দেখেন সেই মধ্যবিত্তটা সেই জেলা শহরগুলি থেকেও হারিয়ে গেল কিনা? একটু বিরতি থেকে এসে হয়তো আমরা আপনার সাথে আবার ওই আলাপে যাই। আমরা এই মধ্যবিত্তের কথা যেটা বলছি, মধ্যবিত্তকে কিন্তু প্রবলভাবে ধারণ করতে হচ্ছে জেলা শহরগুলো। সেখানে নানা রকম আমাদের সংগঠনগুলো ছিল, রাজনৈতিক সংগঠন বলি, সাংস্কৃতিক সংগঠনগুলি, সেটা ছিল। তারপরে যে আরও তো অনেক অলংকার ছিল জেলা শহরগুলোর, অনেক অলংকার, সেই পুকুর বলি, রাস্তাঘাট, স্কুল, যাই বলি না কেন, গাছ বলি, হ্যাঁ সেটা ছিল। সেই জায়গা থেকে আপনি এখন যখন যান, আপনার কাছে আপনি যেখানে এখন থাকেন, হ্যাঁ, সেই এলাকার সঙ্গে খুব কি তফাৎ পান? হ্যাঁ, অনেক বদলে গেছে, শহরটা অনেক বদলে গেছে। শহর নানাভাবেই বদলেছে, চিন্তাভাবনায়ও, আর্থিকভাবেও, বিল্ডিংয়ের জায়গা থেকেও অনেক কিছুতেই চেঞ্জ হয়েছে। তো এই চেঞ্জ সামগ্রিকভাবে আমাদের সব জায়গায় কম বেশি হয়েছে। তো এটা কি বলবেন আপনি, এটা সময়ের বদল, নাকি এটার সাথে আমরা এভাবে ভাবছি এটাই ঠিক আছে? আমি ঠিক জানি না, আমি বিট কনফিউজ। না, ওই যে মানে ওইটা আবার ওই যে যায় দিন ভালো, ওইভাবে আমরা না বলে যে এখনকার দিনটাই ভালো, কিন্তু এইটাকে ওই যে মধ্যবিত্তের যে আপনি নৈতিকতা বা যে মূল্যবোধের কথা যেগুলো বলছেন, সেইটাকে টেকসই করার জন্য কি করা আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, যে এটাকে আমরা অস্বীকার করতে, এই সময়কে তো অস্বীকার করার সুযোগ নেই। হ্যাঁ, আমাদের তো 70-এ ফিরে যাওয়া সম্ভব না, বা সেটাই আমরা এখানেই থাকবো, সামনে এগিয়ে যাব। 25 থেকে 30-এর দিকে কিভাবে আগানো যায়, বা হ্যাঁ সামনে। তো এডুকেশন আমার কাছে মনে হয় খুব জরুরি। পাঠশালা তৈরি করা দরকার, বেশি বেশি লাইব্রেরি গ্রামের বিভিন্ন জায়গায়, তো ইয়েগুলাতে, শিল্পকলা একাডেমিগুলাতে, বা জেলা পরিষদের যে ইয়ে থাকে, শিশু একাডেমির মতো করে জেলা শহরগুলোতে আছে, ওখানে ছোট ছোট লাইব্রেরি থাকার কথা বা আছে। এই ধরনের মানে ইনিশিয়েটিভ যদি বাড়ানো যায়, মানে ধ্বংস না করে যদি নতুন কিছু সুন্দর করে সৃষ্টি করা যায়। পরিবারকে আপনি কিভাবে দেখেন? পরিবার তো একটা প্রতিষ্ঠান, আপনার শিল্পকলা শিশু একাডেমি বলতে প্রতিষ্ঠান, সবচেয়ে বড় প্রতিষ্ঠান পরিবার। পরিবারের তো বদল ঘটেছে, সেখানে যদি আপনি সেটার বিনির্মাণের কথা কি বলবেন? আবার যৌথ ফ্যামিলিতে ফিরে যাওয়া,
আমি যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি, তো আমার বাবা মাও আমার ভাই ফ্যামিলি যৌথ ফ্যামিলিতেই থাকে। সো আমার ভালো লাগে দেখতে যে বাচ্চারা সবার সংস্পর্শে বড় হচ্ছে, সব রকমের মানে ইমোশনের সাথেই পরিচিত হচ্ছে। সে বকাও খাচ্ছে, সে ভালোবাসাও পাচ্ছে, সেও আবার কেয়ার করছে, তাকেও কেয়ার করছে। এইভাবেই তো আসলে মানুষের সাথে মানুষের আত্মিক সম্পর্কটা তৈরি হয়। তো এটা আমার নিজের ফ্যামিলিতে দেখতে ভালো লাগে। আই হোপ যারা এরকম সুন্দর ফ্যামিলিতে মানে অ্যাটমসফিয়ারে, সবার সুন্দর ফ্যামিলি সবারই, কিন্তু এখনকার যে সমাজ ব্যবস্থায় সেখানে ঢাকা শহরে দুজনকেই হয়তো বাবা মাকে জব করতে হয়, তখন বাচ্চাটা একা থাকে। ওইসব ক্ষেত্রে একটু আমার মনে হয় মুশকিল বাচ্চাদের বেড়ে ওঠার জন্য। চারিদিক খোলা থাকা অনেক বেশি মানে বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের পাশাপাশি যে আমাদের পরিবারের জলবায়ুটা বদলে গেল, হ্যাঁ, মনের জলবায়ু বদলে গেল। সেইখানে মানে এটা তো ধরেন যে ওই যেটা আপনি বললেন যে সময়ের প্রয়োজনে দুজনকে চাকরি করতে যেতে হচ্ছে, সে আর যৌথ পরিবার রাখা যাচ্ছে না, হ্যাঁ, স্থানাভাবে বা ভৌগোলিক কারণে সম্ভব না। কিন্তু যতটুকু আছি মানে ধরেন যে যে একদম একক পরিবার, সেখানেও তো এই বিষয়গুলো, এই উপকরণগুলো আনা যায়। সেটা আমরা কতটুকু, আমরা তো বিদেশ পছন্দ করি বেশি, বিদেশি কালচার আমাদের অনেক পছন্দ। তো আমরা অনেকটা লম্বা সময় দেখেছি বিদেশ অনেক নিউক্লিয়ার ফ্যামিলিতে অভ্যস্ত হয়েছে, কিন্তু এখন আবার ইউরোপ কিন্তু যৌথতে ফিরছে। যত ওরা উপরে চলে গিয়ে টের পেয়েছে যে মাটি থেকে অনেক দূরে, তখন আবার ওরা কিন্তু মাটিতে ফিরে এসেছে। তো আমরা যেহেতু অনেক বেশি বিদেশ ফলো করি, পছন্দ করি ফলো করতে বিদেশ, নিজেকে বাংলাদেশি পরিচয়ে বলার চাইতে অনেক বেশি অন্য দেশের বলতে পছন্দ করি। এটা নানা কারণেই হতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে এই বদলটা একটা সিরিয়াস বদল হয়েছে। আমরা যদি মন থেকেই ভালোবাসতাম যে হ্যাঁ ওইটাই আমার রুট, ওইটা আমি বিলং করি, এটাই আমি, তাহলে বোধহয় এই চেঞ্জেসগুলো সম্ভব। দুজন বাবা মার পক্ষেও কষ্ট করে হলেও সম্ভব। এবং এখানে আরেকটা বিষয়, আপনি শিক্ষার কথা বলছিলেন, তো শিক্ষার ক্ষেত্রে আপনার কি মনে হয় যে শিক্ষার ক্ষেত্রে যে বীজ বপনটা, আপনি যেটা বললেন যে বিদেশকে পছন্দ করা, সেই জায়গায় তো বপনটা হয় যে হ্যাঁ ইংরেজি মাধ্যমে শিক্ষা, আমরা কোনো শিক্ষা মাধ্যম কি মানে নেতিবাচক বা এইভাবে দেখছি না, কিন্তু ওই যে একটা আছে না যে আগে তো চাই হচ্ছে বাংলা ভাষার গাঁথনি, তারপর ইংরেজি শেখার পত্তন, যেটা বলে গেছেন। তো এখন তো চেঞ্জ হয়ে গেছে সব, এখন তো বরং ইংরেজিটাই আগে জানতে হয়, না হয়তো আপনি গ্লোবালি ইনঅ্যাক্টিভ হয়ে পড়ছেন। না, কিন্তু সেটা তো মানে নিজকে বাদ দিয়ে না, নিশ্চয়ই না। এখন আপনি যদি আপনার ছেলে মেয়েকে আগে ইংরেজি মাধ্যমে শেখাতে থাকেন, আপনার লক্ষ্য বহুদূর। হ্যাঁ, আমাদের কিন্তু আমাদের গোড়াতেই কিন্তু মুশকিলটা এখানে। আমরা কিন্তু নিজেরটা মানে ভোগ না করে বা নিজের যেটা আছে সেটাতে অভ্যস্ত না হয়ে বরং বিদেশেরটা, বাইরেরটা বেশি চিন্তা করি। নিজের গ্রাউন্ডেটা আমাদের কাছে অনেক কিছুই আছে। আমরা চাইলেও কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমটা আরো ভালো করা সম্ভব, যেন দেশের ছেলেরা বিদেশে পড়তে কেন যাবে, দেশেই পড়বে, দেশেই ভালো চিকিৎসা হবে, তাহলে বিদেশে যেতে হবে না। এই কিছু কাজগুলো আমাদের খুব বেসিক প্রয়োজন বলে আমার মানে এখনই মনে হচ্ছে। কিন্তু আপনি তো আবার রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, তাদের শাসনামল দেখেছেন, তাদের একটা দায়িত্ব যেমন ছিল, আবার সাংগঠনিকভাবে বা ব্যক্তি পর্যায়ে থেকেও কিছু দায়িত্ব ছিল। ব্যক্তি থেকে তো কাজ শুরু করতে হয়, ব্যক্তিও তো রাষ্ট্রের একটা অংশ। তো এই জায়গা থেকে অবহেলাটা কেন? মানে আমরা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সবাই ভুলগুলি কেন করলাম? দলের আগে দেশ না থাকলে পরে আসলে আমরা এগুলা যা বলছি সেগুলা শুধুমাত্রই অনুষ্ঠান, আনুষ্ঠানিকতা। একদম। তো ওই প্রেমটা কাজে থাকলে পরে হয়তো আমরা বেটার কিছু আশা করতে পারি। আপনি তো রাজনীতি খুব কাছ থেকেই দেখেছেন, তাই না? যেহেতু জাহাঙ্গীরনগরে ছিলেন, রাজনীতির বদলটা আপনি কি দেখলেন যে ছাত্র রাজনীতি আপনার দেখার মধ্যেই যে বদলে গেল? আমি কখনো কিন্তু সরাসরি রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। বলিনি আপনি রাজনীতি করেছেন। হ্যাঁ, যেহেতু আমরা রাজনীতির মধ্যেই থাকি, মানে হয়তো সরাসরি কিছু করার নেই আমাদের। হ্যাঁ, আমরা সরাসরি হয়তো মানে দলে নাম লেখালেই সে কোনো রাজনীতি করছে তা তো না। একদমই একদমই, মানে রাজনৈতিকভাবে নিরপেক্ষ বলে আসলে কেউই নাই, কোনো না কোনো ভাবে সে। তো সেই জায়গা থেকে আমি কাছ থেকে যতখানি দেখেছি, এক ধরনের ছাত্র রাজনীতি ছিল। বড় ভাইরা করেছে, বোনরা করেছে, তো বন্ধুরা করেছে। কমিটমেন্টের জায়গা এক একজনের এক এক রকম, মানে সবাই আসলে দেশের জন্য কাজ করবে বলে হয়তো দলের জন্য বেশিখানি করেছে। আরো বোধহয় নানা রকম হতে পারতো, বা তখন তো আসলে এক পাশ ক্ষমতা যার আছে সে অন্যদেরকে সব মানে হটায় দিচ্ছে, তারপর যাওয়ার আবার খবর, এই যে এখন যা হচ্ছে ইনফ্যাক্ট ওটারই এক ধরনের ইয়ে ছিল, আর একটু মোলায়েম ভাবে আর কি। এই হটাও, নিজের পাওয়ার পলিটিক্স প্লে করা,
তো সেই সব জায়গা আছে, এখনো আরো গুরুতরভাবে তৈরি হয়েছে অন্য অ্যাঙ্গেল থেকে। এখনকার রাজনীতিকে আপনি কেমন দেখছেন, যে এই যে তরুণদের রাজনীতি আপনি কিভাবে দেখেন? ডেফিনেটলি আমরা তারুণ্যের কাছ থেকে আরো অনেক দুর্দান্ত কিছু আশা করি। যেভাবে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে এসেছে এই পর্যন্ত, তারপরে যে বদল এবং তারপরে তরুণরা যে বদলে যাওয়ার প্রতিজ্ঞা করেছেন, সেই প্রতিজ্ঞা ফলশ্রুতি দেখা খুব জরুরি, দেখতে চাই। বাংলাদেশ কিভাবে আগাবে সেটাই খুব জরুরি প্রশ্ন এখন। আর তরুণদের লেখাপড়াও তো করা উচিত। ছাত্র রাজনীতি যারা আগে করেছেন তারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করা অবস্থায় করেছেন, তারপরে বড় নেতা হয়েছেন, তারপর পলিটিক্যালি অ্যাক্লাইন্ড হয়েছেন। এখনকার প্রসেস তো একদম বোধহয় আলাদা মনে হলো দেখে। তো সেই জায়গা থেকে ওনারা যা বলছেন, বাংলাদেশ নতুন বদলে যাবে, অহিংস বাংলাদেশ চাই তো আমরা তো একটা প্রত্যেকের নিরাপত্তার মিনিমাম নিরাপত্তার জায়গাটা এনশিওর হোক বাংলাদেশে, এটা তো চাই। এই যে বৈষম্য থেকে বেরিয়ে আসা, তার জন্য বাংলাদেশ কতটা তৈরি বলে আপনি মনে করেন? তৈরি তো দেখছি না, কারণ এটা তো হঠাৎ করে হবে না, এটা একটা প্রক্রিয়ার বিষয়। হ্যাঁ, এটা একটা প্রক্রিয়া। একটা স্লোগান উঠেছে, কিন্তু এটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, শুদ্ধতার জায়গায় যেতে হবে। এটার জন্য সময় দিতে হবে এবং এখনই খুব জরুরি কিছু কাজ করা প্রয়োজন। এখনই কিছু জরুরি কাজ করলে পরে অনেক বছর পরে গিয়ে এটার একটা রেজাল্ট হয়তো আমরা পেতে পারি। আমরা লেখাপড়া, সিনেমা, নাটক, কালচারাল অ্যাক্টিভিটিস, এই জায়গাগুলোতে এগুলা সিরিয়াসলি নেওয়া উচিত। একটা দেশের আইডেন্টিটি, অর্থনীতি শুধুমাত্র দেশের আইডেন্টিটি না, অর্থনীতি অবভিয়াসলি মূল, কিন্তু সাথে এই উইংসগুলো যদি না থাকে তাহলে একটা দেশের জন্য ফ্লাই করা ডিফিকাল্ট। তো সেই জায়গায় এখনই কাজ করা প্রয়োজন। হ্যাঁ, অর্থনীতি মূল, কিন্তু আবার অর্থনীতিকে সুন্দর করে সংস্কৃতি, সেটাই পিলার, অল আর পিলার। রাজনীতি তো একা স্তম্ভ না আর কি, তার সাথে স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি খুব জরুরিভাবে প্রয়োজন। তো ওই জায়গায় আমরা অনেক কাজ করার সুযোগ আছে আমার মনে হয়। এবং সত্যি যদি কেউ নিজের জায়গা থেকে কাজ করতে চান, সেটাই হবে দেশের জন্য। কিন্তু ওই যে কাজ করতে চান, আমরা দেখলাম যে আমাদের শিল্পকলা একাডেমিগুলো মোটামুটি অনেক জায়গায় ভালো মঞ্চ তৈরি হয়েছে, কিন্তু সেখানে আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মঞ্চ হয়েছে, সেখানে অন্য অনুষ্ঠান হয়, এই যে সভা সেমিনারগুলো হচ্ছে, নাটক অনেক জায়গায় নিয়মিত হচ্ছে না। আমরা যাত্রার ব্যাপারটা তো আমরা জানি যে যাত্রা নিয়ে নানা চলেই গেল, জীবন থেকে চলেই গেল। এখন যদি এই থিয়েটারটাও চলে যায়, এটা অন্যায় হবে। বাংলাদেশের মানুষ নিশ্চয়ই সে অন্যায় হতে দেবে না। আমি যদি সিনেমার কথাও বলি, যে দর্শককে নিয়ে আসার জন্য হলের পরে সিনেপ্লেক্স করা হলো, অনেক মিনিপ্লেক্স, অনেক কিছু করা হলো, তারপরেও কিন্তু সিনেপ্লেক্সও বন্ধ হওয়ার পর্যায়ে। এটা তো আসলে দেখেন অভ্যস্ততার ব্যাপার, তাই না? আমরা মনেই করি না যে সিনেমা, নাটক দেখা ভালো কিছু। তো আমরা কি করতে চাই? আমরা ভালো কাজ করতে চাই, তো আমরা সিনেমা, নাটক দেখতে চাই না। এটা এক ধরনের মানসিক অবস্থান। তো এই কারণেও অনেক ক্ষেত্রে হয়তো আমাদের দৈনন্দিন জীবনে ওই প্র্যাকটিসটা নেই, কিন্তু পাশের দেশেও বা বিভিন্ন দেশে অনেক অর্থনৈতিকভাবে বাংলাদেশের চাইতে ছোট, তারপরেও ওই দেশে কালচারাল প্র্যাকটিস অনেক হাই বলে দে আর হ্যাপিলি লিভিং দেয়ার লাইফ ওখানে। তো এই যে মানুষের মধ্যে রেসপেক্ট বাড়াতে হলে বা মানুষের মধ্যে বিদ্বেষ, বৈষম্য কমাতে হলে যা করতে হবে তা হচ্ছে আসলে সাংস্কৃতিক প্র্যাকটিস। ওই প্র্যাকটিসটা জীবনের সাথে শুধুই জীবনের সাথে এটাকে মেলাতে যতক্ষণ আমরা পারবো না, যাপনে আনতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি বিপজ্জনক। সেটা জেলা বা মফস্বলের কথা আপনারা বলছিলেন, কিন্তু আমরা দেখেন যে ঢাকাও তো এই আলোচনাটা অনেকবার হয়েছে যে আমরা নাটক দেখার জন্য শুধু কেন সেগুনবাগিচা আসবো, আমরা কেন মিরপুর উত্তরায় পাবো না, সেগুলা তো কবে থেকেই চলছে। সেই চিৎকার করে কি লাভ হলো আর কি, আদায় তো করতে পারেননি। নির্ঘাত এটা কর্তৃপক্ষের চিন্তার করার ব্যাপার। শহরটা তার বাহু বিস্তৃত হয়েছে, একটা মিরপুর থেকে উত্তরা থেকে তো তার পক্ষে নাটক দেখার সময় করে তো সেগুনবাগিচা সবার পক্ষে আসা সম্ভব না, সেটা সম্ভব না। একটা বড় জনগোষ্ঠী দিকে থাকে, সেই জন্যই কিন্তু ছোট ছোট রেপার্টরিজ হতে পারে, বিভিন্ন ছোট হলগুলা হতে পারে। অনেকেই কিন্তু আমার কলিগরা কেউ চেষ্টাও করেছেন, হয়েছেও বেশ কিছু রেপার্টরি। কয়টাই বা হলো, এই সংবাদটা তো সবার কাছে নেই। হ্যাঁ, সেটাও স্ট্যাটিস্টিকটা ঠিক সবার কাছে নেই, বা এটার হয়তো আরো মানুষ জানতে পারলে দেখতে যাওয়ার সুযোগ তৈরি হয় বেশি।
থিয়েটার শিল্পী ছিল বা মঞ্চ, তাদেরকে থিয়েটারের প্রতি একটু মায়াটা কমে গিয়েছে এই দৃশ্য মাধ্যম আসার পর? দৃশ্য মাধ্যম তো অন্য লোভ দেখায়, পপুলারিটির লোভ দেখায়। হ্যাঁ, থিয়েটারও সেটা সম্ভব, কিন্তু এটা অনেক বেশি ক্যাচি, অনেক চুম্বক আকর্ষণ বেশি, তো স্বাভাবিকভাবে এখানে আকর্ষণ থাকতে পারে। এবং আমাদের যারা সিনিয়র অভিনেত্রীরা ছিলেন শ্রদ্ধেয়, ওনারা কিন্তু সবাই অলমোস্ট থিয়েটার থেকে এসে টেলিভিশনের পর্দা কাঁপিয়েছেন, সিনেমার পর্দা কাঁপিয়েছেন। তো সেই জায়গা থেকে তো এটা অবশ্যই টানে, ভীষণভাবে টানে। কিন্তু থিয়েটার আমার মনে হয়, যিনি থিয়েটার ভালোবাসেন, আমি এরকম অনেককে চিনি। হঠাৎ করে এই মুহূর্তে আমার একজনের কথা ভীষণভাবে মনে হলো, সঞ্জিতা প্রীতি আপু এবং শতাব্দী ওয়াদুদ, এরকম আরো অনেকেই আছেন যারা শুধুমাত্রই থিয়েটারকে ভালোবেসে ডেডিকেটেডলি মানে থিয়েটারের জন্য ওনারা কাজ করছেন। তো এই আর কি, হয়তো সংখ্যায় কম, বা আমরা সেটা নিয়ে বলতে পারি যে আমাদের আরো কি ওনাদের আরো লোক আসবে কিনা, হ্যাঁ, ওই পৃষ্ঠপোষকতা আমরা কিভাবে বাড়াতে পারি তা নিয়ে চিন্তা করলে বোধহয় ভালো হবে। আমাদের একটা বিষয় হলো যে আমরা ওটিটি, টেলিভিশন, ইউটিউব, এমনকি মঞ্চ, সব জায়গাতেই বলা হচ্ছে যে গল্পর একটা সংকট আমাদের এখানে আছে, যে যেগুলি অন্যান্য যে আমাদের প্রতিদ্বন্দ্বী যে দৃশ্য মাধ্যমগুলি আছে বিভিন্ন, এখন তো এফসি আছে, সেখানে যেরকম গল্প আসে আমাদের এখানে সেই গল্পের একটা সংকট আছে। গল্প বলাটা আমরা আগে হয়তো বলতে পারতাম, এখন তো গল্প বলাটা ওই যে আগে শুনেছি, সেই গল্প বলাটাও হয়তো ভুলে গিয়েছি। সেটা একটু কথা বলবো, একটু বিরতিতেই যেতে হয় আবার। গল্পের কথা বলছিলাম যে গল্প বলা, সেই গল্প বলার দাদু দিদিমার গল্প বলার যে ঢংটা আমরা ছোটবেলায় দেখেছি, সেইভাবে কিন্তু আমরা পরবর্তীতে যখন আমরা দৃশ্য মাধ্যমের সামনে বসেছিলাম, তখন সেভাবেই কিন্তু দৃশ্য মাধ্যম গল্পগুলো বলতো। পরবর্তীতে দেখা গেল যে খেই হারিয়ে ফেললো গল্পটা বলতে। আপনার কাছে কি মনে হয়, খেই হারালো নাকি অনেক বেশি পৃথিবীর ট্রেন্ডিং একটা তো আছে, সেই ট্রেন্ডের সাথে অনেকখানি মিলেমিশে একটা চেহারা তৈরি হলো, মানে অন্যের মতো গল্প বলার চেষ্টা করলো, সেটা একটা হতে পারে। হ্যাঁ, নিজের ঢঙের সাথে অন্য অনেক কিছু মিললো। ক্যামেরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেল, ক্যামেরা মানে ফুল টেকনোলজিটাই বিশাল একটা চেঞ্জ হয়েছে। আর ডিরেক্টর ভেদে তো ডিপেন্ড করবেই আলাদা মনস্তত্ত্ব। ধরেন আগুনের পরশমণি, দারুণ একটা মুক্তিযুদ্ধের সিনেমা, এটা দেখে আমার কাছে যত সরল ভালো লাগা লেগেছে, এখন একটা খুব ট্রেন্ডি একটা সিরিজ দেখে হয়তো আমার সেই সরল ভালো লাগা লাগছে না। এখানে মানে আমিও তো চেঞ্জ হয়েছি, তো স্বাভাবিকভাবেই ওটা আমার মনে কোঠায় ছবির মতো এঁটে গেছে যে ওটাই বেস্ট। কিন্তু এখনের এক্সপেরিমেন্টগুলোও কিন্তু আমার মনে হয় ভালো কাজেও অনেক হচ্ছে। এখন তো লটস অফ অপশন, তো এত অপশনে আপনি টিকে থাকাই তো মুশকিল। খোলা বাজার অর্থনীতিতে আপনি মানে ক্যাটরিনা কাইফের সাথে কিংবা ওই ধরো লেভেলের একজন সুপারস্টারের সাথে আপনি এখানে প্রতিযোগিতায় থাকতে হচ্ছে, এই লজিস্টিক সাপোর্টের ভিতরে এত সব প্রতিবন্ধকতার সাথে। গল্প বলাটা নিরীক্ষা তো চলবেই, কিন্তু আমার দেশের অনেক গল্প বলার সুযোগ আছে। মানে আমরা তো আসলে অন্যদেরকে একটু ফলো করি, কিংবা অন্যদের কথা শুনেও আমাদের হয়তো অনেক সময় চলতে হয়, বাজার বুঝতে হয়। সেই জন্য হয়তো আমরা একই রকমের গল্পে অনেক দিন ধরে আমরা একটা জনরা দেখছি যে থ্রিলার খুব পপুলার, ওয়ার্ল্ড ওয়াইড থ্রিলার পপুলার। তো ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু থ্রিলার পপুলার, বাংলাদেশ সেটাকেই মানে সামনে আনতে চেয়েছেন, এবং অনেক থ্রিলার গল্প আমরা এর মধ্যে দেখেছি। সেজন্য হয়তো আমাদের মনে হচ্ছে যে ইট ইজ মোনোটোনাস। যে কোনো একসময় আমাদের এখানে ছোট গল্প থেকে, উপন্যাস থেকে, গল্প নিয়েও কিন্তু তৈরি হতো, যে কোনো কিছুই হতে পারে। হ্যাঁ, অল্প তৈরি হতো। এখনো ইউনিভার্সিটিগুলো থেকে ছেলেমেয়েরা যে বের হয়, ওদের জাস্ট নারিশ করা দরকার। ওরা জাস্ট সুযোগটা পেয়ে ওই সুযোগটা অনুযায়ী যদি কাজে লাগাতে পারে, তাহলে অনেক আলাদা আলাদা গল্প বলার নতুন নতুন স্টোরিজ আছে। এখানে কি এটাও হয় কিনা যে যারা বিনিয়োগ করছে তারা বলছে যে এটা তো খুব বড় ফ্যাক্টর, হ্যাঁ, যে ওর মতো করে বা ওই হয়তো কেউ বলেই দিচ্ছে যে ওটার মতো করে বানিয়ে আনেন ভাই, তারপরে আমি চালাবো। তো এই সিদ্ধান্তগুলা যারা নেন তারাও মানে একজনকে দেখে ফলো করা আরেকজন না, যে আচ্ছা এটার এত মিলিয়ন ভিউ হয়েছে এই ধরনের ট্রেন্ডের স্টোরিতে, তাহলে আমি ওই রকম একটা করতে চাই।
তো এটা হ্যাঁ, মহানগর হিট হলো, কেউ আরেকজন প্রডিউসার বললেন যে তুমি আরেকটা মহানগর বানাও। হ্যাঁ, কিংবা আমার কাছেই মহানগর করার পরে আরো 10টা পুলিশ অফিসারের ক্যারেক্টার এসেছে সিনসিয়ারলি। তাই আমি বলছি না না, মানে না, কারণ আমি বুঝতে পারছি যে সব মিলে কোনোভাবেই সেটা আলাদা কিছু হবে না। একক নাটক বলি বা সিরিজ নাটক বলি, সেখানে বলা হচ্ছে যে ওই যে বাজেটটা কমিয়ে দিয়েছে। হ্যাঁ, বাজেট তো হ্যাঁ, বাংলাদেশের এখন জন্য আজীবনের মমকে দিতে সংশয়। হবে 60,000 টাকা আর বাজেট 1,35,000 টাকা, নাটক হবে কিভাবে? না না, কেন আমি ওইখানে কাজ করব? না, মানে কেন না, এটা হ্যাঁ, কেন ঘটনাটা এটা এরকম সিনারিওটা হচ্ছে তো। হবে মানে এই জায়গায় কেন আসবে? বাজেটটা তো বড় হওয়ার কথা ছিল, স্কুইজটা হয়ে গিয়ে মুশকিলটা আমাদের বেড়েছে। এখন আমি আরেকটা জায়গায় যেতে চাই যে এখন ওটিটি এসছে, এমনিতে টেলিভিশন আছে। তা আপনার কাছে কাজ করতে যে কোন জায়গাটা আপনার কাছে মনে হচ্ছে যে আপনি একটু মুক্তভাবে কাজ করতে পারছেন গল্প জায়গা থেকে? এটা একদমই নির্ভর করে ডিরেক্টরের উপর। একটা নাটককে কাজ করতে গিয়েও আমার এরকম ফিল হয়েছে যে আমি খুব ভালো একটা কাজ, একটা গুড অ্যাটমসফিয়ারে কাজ করছি, একটা সিম্পল গল্প কিন্তু সুন্দর গল্প, গুছানো অ্যারেঞ্জমেন্ট, এবং ডিরেক্টর প্যাশনেটলি কাজটা করছেন। এটা আমার নাটকেও মনে হয়েছে অনেক সময়। মানে কে বানাবেন, নির্মাতা কে, সেটার উপর ডিপেন্ড করছে দ্য ডিরেক্টর, মানে দিস ইজ দ্য ডিরেক্টরস মিডিয়া। আলটিমেটলি ডিরেক্টর ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, এবং ওই জায়গা থেকে উনি যেভাবে জিনিসটাকে রোটেট করবেন, ঘটনাটা ওভাবেই ঘটতে থাকবে। তো সেই জায়গায় আমার কাছে ওটিটিতে কাজ করতে গিয়েও মনে হয়েছে যে ওখানে কিছু নতুন ক্যারেক্টার আনার চেষ্টা চলেছে, যদিও মেয়েদের জন্য মানে টেলিভিশন বলেন, ওটিটি বলেন কিংবা সিনেমা, মানে চরিত্র ঘুরে ফিরে ওই 2-4টাই, হয় মা, না হয় ভাবি, না হয় বউ, না হয় প্রেমিকা, না হয়তো বাইরের কোনো প্রেমিকা, মানে এই আর কিছু। এছাড়া যেন আর তেমন কিছু করার নেই। বড় জোর একটু ডাক্তার। তাহলে তো গল্পটা নতুন গল্পে যেতে চাচ্ছে না, নতুন গল্প আসছে না, তাহলে ওই একই। কারণ চরিত্র যদি আপনি বলেন ঘুরে ফিরে আসছে, তাহলে তো গল্পটাও তো একটা বৃত্তের মধ্যে আছে। না, গল্পগুলো তো কখনোই সোসাইটির বাইরে না। না, গল্প না, সোসাইটিতে কিন্তু শুধু এই ঘটনাই ঘটছে না। এক্স্যাক্টলি, আমি ওটাই বলতে চাচ্ছি, আরো গল্প আছে, আরো গল্প আছে। মানে সেই প্রেম গল্প শুধু কেন আনছে না? কেন হচ্ছে না? ওই যে সম্ভবত ইটস আ কমন লিঙ্ক, চেইন অফ কমন, যে একটার সাথে একটা রিলেটেড। মমর কি নিজের কাছে মনে হয় যে এই গল্পগুলো বলা দরকার, আমার কাছে কিছু গল্প আছে, এই গল্পগুলো বলতে চাই দর্শকের কাছে, বা পরিচালকে বলেনি নাই যে আমার কাছে গল্প আছে, এই গল্পটা আসলে চিত্রনাট্য করা যায় কিনা? না, ওরকম কোনো গল্প নাই। তবে আমার একটা ক্যারেক্টার আমি তৈরি করেছিলাম। ক্যারেক্টারটা এক ধরনের অ্যাবসার্ডিজমের মধ্য দিয়ে এই বাস্তব সময়কে ইঙ্গিত করে, এরকম একটা ক্যারেক্টার, একটু মনস্তাত্ত্বিক। ওটা নিয়ে যদি কাজ করা যায় তাহলে ভালোই হবে বোধহয়। মানে কি ওই চরিত্রটা কি বলছে বা কি বলতে চেয়েছে সমাজ? আমরা যা ইউটোপিয়ান একটা চিন্তা করি, সেরকম ইউটোপিয়ান অবস্থায় সে বসবাস করে। আমরা তো সব পারফেক্ট চাই, তো সব পারফেক্ট তো আসলে হয় না। ওরকম আর কি একটা, মানে ওটা ফিকশনাল একটা চিন্তাটা আমাদের একটা আশ্রয়, যে সবকিছু থেকে নিজেকে ওই যে যেটা প্রত্যাহার একটা শব্দ বলেছিলাম করে নিয়ে ওইখানে রাখা, যে ঢাল হিসেবে রাখা, সেই হবে। মানে আমরা সবাই ওই মহাদেশে যেতে চাই, ও তাই না? সেটাও কি আমাদের এটা সমাজ জীবন বা আমাদের যাপনের একটা, আপনি ব্যর্থতাই বলবেন যে আমরা পারলাম না পেরে বললাম, তাহলে আমরা ব্যর্থতা কেন হবে? এটা তো মানুষ চিন্তা করছে, ইউটোপিয়ান চিন্তা করছে, বা সে যে এই জন্য একটা বেটার ডিড হয়তো করছে, সেটাই বা খারাপ কি? ওকে, নিজেকে কোথাও রাখা, আশ্রয় দাও। হ্যাঁ হ্যাঁ, নিজের সাথে একটু ডুব দেওয়া। মানে আলটিমেটলি সক্রেটিস রাইট, নো thyself। মানে সক্রেটিস আপনার প্রিয় চরিত্র? হ্যাঁ, আমার প্রিয় চরিত্র। কোন জায়গা থেকে? তার মনস্তাত্ত্বিক এই অদ্ভুত জীবনটাকে দেখে ফেলার যে দৃষ্টি, সেই জায়গাতে আমার ওনাকে অদ্ভুত লাগে, যে নিজেকে দেখা। হ্যাঁ, মানে ক্লিয়ার পিকচার, মানে উনি দেখে ফেলছেন ওনার লাইফটা, এটা অদ্ভুত থার্ডাই কাজ। আপনি তো এই যে সেই জায়গা থেকে সক্রেটিস এবং তার যে অন্যান্য যে চরিত্রগুলো, সেই গ্রিসে যারা ছিলেন, প্লেটো, তাদের সাথে অ্যারিস্টটল, তাদের সাথে কথা হয়? তাদের সাথে কথা বলেন আপনি? রুশোদের সাথে কথা হয়? না না, একদমই না। সক্রেটিসের সাথে কথা বলেন? না না, এরকম কারোর সাথেই কথা বলি। আচ্ছা আচ্ছা। কিন্তু না, অনেক সময় হয় না যে আমার একটা প্রিয় চরিত্র আছে, না ওরকম কথা হয় না আমার। ওই যে ক্যারেক্টারটা একটা মাথায়, মানে
টুকিটাকি চেষ্টা করেছি একটা স্কেলিটন দাঁড় করানোর, ওর সাথে মাঝে মাঝে হ্যালো হাই হয়। কিন্তু এই যে আপনি সক্রেটিসের কথা বললেন, আমরা প্লেটোর কথা বললাম, সেই জায়গা থেকেও কিন্তু আমাদের নির্মাণের জায়গায় যে আমরা ওখানে পৌঁছতে পাই না, ওই চরিত্রগুলো আমরা এককভাবে বিটিভির কথা, সেখানে কিন্তু এই ধরনের নিরীক্ষাগুলো তৈরি হতো, কিন্তু এখন এখানে এসে হচ্ছে না কেন? টেকনোলজিটাকে তো আপনার স্বীকার করতেই হবে, এটা মানে এই টেকনোলজিতে কি সম্ভব না? আমূল পরিবর্তন হয়ে গেছে অলরেডি। এই টেকনোলজিকে সক্রেটিসের এই চরিত্রটাকে নিবে না? কেন নিবে না? কিন্তু টেকনোলজি নাকি আমাদের ওই যে সীমাবদ্ধতা আছে আপনাদের নির্মাতাদের, আমাদের সীমাবদ্ধতার কারণে সরবরাহ করতে, সে তাকে বুঝছে না, মানে সার্বিক সিস্টেমটাই হয়তো ওই চরিত্রটাকে সঠিকভাবে দাঁড় করাতে পারবে না যেটা গ্রহণযোগ্য হবে। সে মা বোন ভাবির বাইরে যেতে পারছে না। আমি একদম সম্মান রেখে আমি সম্মান রেখেই বলছি, মা বোন ভাবির ক্যারেক্টার মানে ধরেন এক একজন মা বোন ভাবি প্রেমিকা প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা, এবং একজন সেই চরিত্রগুলো আমরা দেখেছি কিন্তু এক সময় দুর্দান্ত চরিত্র ছিল, হ্যাঁ, যারা করেছিলেন মানে ওই চরিত্রগুলোও দুর্দান্ত সব চরিত্র, মানে ফ্যামিলির গল্প হতো বলেই হয়তো ওই ট্রেন্ড থেকে ওই ধরনের গল্পগুলো আমরা কিন্তু ইনফ্যাক্ট ড্রয়িং রুম অডিয়েন্স না আমরা কিন্তু ডলি জহরকে ভাবি হিসেবে দেখেছি। হ্যাঁ, ডলি মাকে আমরা মা হিসেবে দেখেছি। হ্যাঁ, মা হিসেবে দেখেছি, সুতরাং সেটা এখনো আমাদের মনে আছে, তাই না? তারপর শ্যামলী আপাকে, শর্মিলী মাকে ওইভাবে দেখেছি। হ্যাঁ, তো শর্মিলী আহমেদ, সুতরাং ওই চরিত্রগুলো ছোট ছিল না। অবশ্যই না, আমি সম্মান রেখেই বলছি। হ্যাঁ, সেটাই, কিন্তু ওই জায়গা থেকে বেরোতে পারছেন আপনি বলছেন। আপনি যেহেতু বলছিলেন নতুনের কথা, ওই প্রেক্ষিতেই আমি কথাটা বলেছি আর কি, যে সার্বিকভাবেই হয়তো ড্রয়িং রুম অডিয়েন্সের কারণেই আমরা ওই চরিত্রগুলোকে আমাদের ভীষণ ভালো লেগেছে। মোনাকে আমাদের এখনো ভালো লাগে, এখনো ভালো লাগে। এরকম অনেক দুর্দান্ত সব ক্যারেক্টারস আছে যাদেরকে আমাদের ভালো লাগে, রুমকিকে ভালো লাগে, হ্যাঁ, সব ভালো লাগে। তো সেই জায়গা থেকে বলছি যে এখন যেহেতু চেঞ্জ হচ্ছে, চেঞ্জের সাথে সাথে ডিফারেন্ট ক্যারেক্টারও ট্রাই করার সুযোগ আছে। হ্যাঁ, এটা ঠিক যে এই যে সমাজে পরিবারে অনেক নতুন চরিত্র উকি দিয়েছে, সেই চরিত্রগুলোকে আসলে আনা দরকার সামনে, আরো মানে অবজারভেশনটা ভালো, মানে ঠিকভাবে করে যে ক্যারেক্টারটা পোর্ট্রেট করার মতো, মানে হাফ হার্টেড না যে আমার শুধুই একটা প্রয়োজন হলো এখান থেকে এখানে 4-5টা সিকোয়েন্সের জন্য একজন আর্টিস্টকে, ওভাবে না, মানে কমপ্লিট একটা জার্নি যেন হয় ক্যারেক্টারের, একটা সম্পূর্ণতা দরকার আছে। শেষ করতে হবে আলোচনাটা, সম্পূর্ণ হতে পারা গেল না, আপাতত আমাদেরকে বিদায় নিতে হবে। অন্তরঙ্গ থেকে অন্তরঙ্গ আলাপ অনেকটাই এগিয়েছে, কোনো সময় আবার হয়তো আলাপ করা যাবে, পরের পর্বে অন্তরঙ্গটা আবার বাড়বে, হ্যাঁ, কথা বলা যাবে। তবে অসম্পূর্ণতা না থাকলে আপনার এবার ঈদের আনন্দ সম্পূর্ণতা আসুক। আপনার জন্য তাই। ঈদ মোবারক। ঈদ মোবারক।